আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমি তোমাদের যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক নীলুফার ইয়াসমিন, হযরত ইয়াসমিন শাহ পাবলিক কলেজ। হযরত ইয়াসমিন শাহ পাবলিক কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকেও আমি বরাবরের মতোই যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অবরোহণমানের আজকে 25তম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা গত ক্লাসে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান নিয়ে পড়েছিলাম, অর্থাৎ প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা, প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের যে দুটো নিয়ম আছে এবং নিয়মগুলোর যে অনুপপত্তি আছে সেগুলো নিয়ে আমরা পড়েছিলাম বা জেনেছিলাম। তো আশা করি তোমরা সেই বিষয়গুলো অনুশীলন করছো বাসায় বসে। আজকে আমি তোমাদেরকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বরাবরের মতো আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, সময় যাতে অপচয় না হয় সেই জন্য আমি একটু আগেই কিছুটা বিষয় লিখে রেখেছি তোমাদের যাতে পড়াতে আমার অসুবিধে না হয়। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞাটা আমি উদাহরণ সহ লিখে রেখেছি। হ্যাঁ, আমরা বৈকল্পিক সহানুমান আমরা জানি বৈকল্পিক সহানুমানটা আসলে কি, যেখানে এটাও কিন্তু একটা শর্তমূলক বাক্য। হ্যাঁ, শর্তমূলক বাক্য কেন? কারণ এখানে শর্ত থাকবে আমরা জানি বৈকল্পিক যুক্তি বাক্য, প্রাকল্পিক যুক্তি বাক্য এগুলো হচ্ছে তোমার শর্তযুক্ত বাক্য অর্থাৎ শর্তাধীন বাক্য। এখন দেখো বৈকল্পিক যুক্তি বাক্য আসলে কাকে বলে যদি আমরা বলি, আমরা জানি যে যুক্তি বাক্যে একাধিক বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে। অর্থাৎ তোমরা যদি উদাহরণে দেখতে পাও, এখানে উদাহরণ দেখো, তাহলে এখানে দেখো আমরা কিন্তু এখানে দু ধরনের বিকল্প সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কি? অর্থাৎ একাধিক বিকল্প থাকবে। হ্যাঁ, অর্থাৎ লোকটি হয় ভীরু না হয় মূর্খ। অর্থাৎ একটা লোক সম্পর্কে দুটো বিকল্প এখানে বলা আছে, অর্থাৎ সে ভীরু হতে পারে অথবা মূর্খ হতে পারে। অর্থাৎ লোকটি যদি ভীরু হয় অর্থাৎ ভীতু, তাহলে সে কি হবে না? মূর্খ হবে না। আর যদি লোকটি ভীরু না হয় তাহলে সে কি হবে? মূর্খ হবে। অর্থাৎ যখন যে যুক্তিবাক্যে একাধিক বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে তাকে আমরা কি বলবো? বৈকল্পিক যুক্তিবাক্য বলবো। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা আগেও পড়েছি তৃতীয় অধ্যায় অর্থাৎ যুক্তির উপাদান চ্যাপ্টারে কিন্তু আছে বিভিন্ন যুক্তিবাক্য, শর্তহীন, শর্তাধীন যুক্তিবাক্যের যে প্রকারভেদগুলো আছে সেখানে আমরা পড়েছিলাম। তারপর আমি একটু বলছি, তাহলে বৈকল্পিক যুক্তিবাক্য আমরা চিনব কিভাবে? এখানে ধরো বাক্যটির মধ্যে হয় বা না হয়, নয়, এ ধরনের কিছু বিষয় উল্লেখ থাকবে। আমরা যেমন ওখানে প্রাকল্পিক আমরা দেখেছিলাম যদি দিয়ে একটা পূর্বগত থাকবে, একটা প্রথম অংশ থাকবে, এরপর তাহলে দিয়ে একটা পরের অংশ থাকবে। এখানেও ঠিক দুটো অংশ যে বিকল্প, দুটি বিকল্প, সেই বিকল্পগুলো হয় অথবা নয় দিয়ে আমাদের উল্লেখ থাকবে। যেমন আমি এখানে লিখছি, লোকটি হয় ভীরু না হয় মূর্খ। অর্থাৎ এ ধরনের হয় অথবা না হয় এ ধরনের আমরা সিম্বল দেখতে পাবো। অর্থাৎ বৈকল্পিক যুক্তিবাক্য আমরা জানি সরাসরি কোন একটি বক্তব্য উপস্থিত না করে, আমি সরাসরি বললাম না লোকটি ভীরু বা লোকটি মূর্খ, এটা সরাসরি না বলে আমি যদি দুটো বিকল্প সম্ভাবনার উল্লেখ করি, হ্যাঁ, দুটি বিকল্প সম্ভাবনার কথা উল্লেখ করে যদি আমি প্রকাশ করি, তখন সেক্ষেত্রে দেখা যায় যে দুটো বিকল্পের আমরা ধরে নিতে পারি কি যে কোনো একটা সত্য হতে পারে। অর্থাৎ একটা সত্য হলে আর একটা বিকল্পকে অবশ্যই মিথ্যা হতে হবে। কারণ আমরা জানি একটা লোক যদি সৎ আবার একটা লোক অসৎ একই সাথে কিন্তু হতে পারে না। অর্থাৎ একটি লোক একই সাথে সৎ এবং অসৎ এরকম কোনো বিকল্প হয় না। অর্থাৎ এই জন্য আমি একটা বাক্যকে যখন পরিষ্কারভাবে উল্লেখ না করে যখন আমি বিকল্প দিয়ে আমি বুঝাই লোকটি হয় সৎ না হয় অসৎ, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় কি একটি শর্ত, এখানে একটি বিকল্প সত্য হতে পারে, সত্য হলে আরেকটি বিকল্প আমাদেরকে মিথ্যা বলে প্রতিপন্ন হবে। অর্থাৎ দুটি বিকল্পের একটি সত্য নয় এরূপ না বাচক অর্থে যদি আমরা বৈকল্পিক বাক্যে আমরা প্রকাশ করতে পারবো না। এরূপ বাক্যটিকে আসলে অস্বীকার যদি আমরা করি, বৈকল্পিক বাক্যের তাৎপর্য যদি আমরা ধরি, এটা হচ্ছে একটা কি শর্তযুক্ত বাক্য। অর্থাৎ এক্ষেত্রে যুক্তিবিদ মিলের মতে উনি বলেন বিকল্পের সবগুলো আসলে মিথ্যা নয়, লোকটি হয় ভীরু না হয় মূর্খ। আমি এখানে দুটি বিকল্প সম্ভাবনার কথা এখানে বললাম, এখানে কিন্তু দুটি বিকল্প কিন্তু মিথ্যা হতে পারবে না, অথবা দুটি বিকল্প একসাথে সত্য হতে পারবে না। একটি সত্য হলে অপরটি মিথ্যা হবে বা একটি মিথ্যা হলে অন্যটি সত্য হবে। তাহলে আমরা
এটা যদি বৈকল্পিক বাক্যের আমরা সিম্বল কি জানি, ভ্যাল, ভি, অর্থাৎ আমরা এটা এই বাক্যটি আমি প্রতীকের মাধ্যমে দেখালাম। এটা হচ্ছে বাক্য না, এটা হচ্ছে সহানুমান। আমরা বলছি এখানে 3টি যুক্তি বাক্য আছে, তাই না? এখানে প্রথম যুক্তি বাক্যটা কি আমার সংজ্ঞার মধ্যে আছে, এটা পরে আমরা যাচ্ছি। আমরা এখন আপাতত বৈকল্পিক যুক্তি বাক্যটা কি সেটা আমরা দেখাচ্ছি। যেমন ধরো পি ভ্যাল কিউ, অর্থাৎ লোকটি হয় ভীরু না হয় মূর্খ, অর্থাৎ লোকটি হয় ভীরু না হয় মূর্খ। এখানে ভ্যালটা হচ্ছে কি আমরা বৈকল্পিক যুক্তি বাক্যের চিহ্ন বা প্রতীকের যে মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তখন সেক্ষেত্রে এটা বলে থাকি, ভ্যাল চিহ্ন বলে থাকি এটাকে। এবার আসো তাহলে আমরা বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞায় যাই, ঠিক আছে? দেখো সংজ্ঞাটা তোমরা একটু লক্ষ্য করো, যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি, খেয়াল করো, যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক যুক্তি বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যটি ও সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তি বাক্য তাকে বৈকল্পিক সহানুমান বলে। খেয়াল করো, যে মিশ্র সহানুমান, এটাকে মিশ্র সহানুমান কখন বলা হয়? কোন সহানুমানকে মিশ্র কখন বলা হয়? যে সহানুমানে একাধিক যুক্তি বাক্য থাকবে, একাধিক ধরনের, অর্থাৎ বৈকল্পিকও থাকতে পারে, নিরপেক্ষ থাকতে পারে, হ্যাঁ, অথবা প্রাকৃতিক থাকতে পারে, অথবা দুটোই বৈকল্পিক একটা নিরপেক্ষ, অর্থাৎ মিশ্র থাকে, মিশ্রণ থাকে। কোনো একই রকম বাক্য না থেকে যদি একাধিক ধরনের বাক্য যদি থাকে তখন সেটাকে আমরা কি বলি? একাধিক ধরন বা প্রকারের যদি বাক্য থাকে তখন সেটাকে আমরা কি বলি? মিশ্র সহানুমান বলি। এখন দেখো এই সহানুমানে আমরা 3টা বাক্য লিখেছি, 3টা যুক্তি বাক্য লিখেছি। 3টা যুক্তি বাক্য দেখো, প্রথম যুক্তি বাক্যটা এখানে কি বলছে, অর্থাৎ প্রথম বা প্রধান যুক্তি বাক্যটা এখানে আমরা কি বলছে? একটি বৈকল্পিক যুক্তি বাক্য। খেয়াল করো, তোমরা কিন্তু সংজ্ঞার মধ্যেই কিন্তু বোঝাটা সুবিধা। আমাদের প্রধান আশ্রয় বাক্যটি কি? একটি বৈকল্পিক, অর্থাৎ দেখো বৈকল্পিক কিভাবে, লোকটি হয় ভীরু না হয় মূর্খ, এখানে দুটো বিকল্প সম্ভাবনার কথা বলা আছে। তাহলে যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক যুক্তি বাক্য। প্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক, আমি একটু লিখে দিচ্ছি এখানে, তোমাদের বুঝতে পারবে অবশ্য, তারপর আমি একটু লিখে দিচ্ছি প্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যটি হচ্ছে কি? বৈকল্পিক। হ্যাঁ, অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তি বাক্য। খেয়াল করো, অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত কি? নিরপেক্ষ যুক্তি বাক্য। অপ্রধান আশ্রয় বাক্য কোনটা? লোকটি নয় ভীরু, অপ্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্যটিও একটি কি বাক্য? নিরপেক্ষ যুক্তি বাক্য, এবং সিদ্ধান্তও কি? নিরপেক্ষ যুক্তি বাক্য, তাই না? মিলিয়ে দেখো তোমরা, মিলছে না আমাদের সংজ্ঞার সাথে উদাহরণটা? হ্যাঁ, তাহলে কি আমরা এখন তাহলে আর মুখস্থ করার দরকার আছে, আমরা একটু বুঝে পড়লে কিন্তু আমাদের সংজ্ঞাটা মনে রাখা খুবই সোজা। তাহলে আমরা কি বলবো? যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক যুক্তি বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যটি ও সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তি বাক্য তাকে আমরা কি বলবো? বৈকল্পিক সহানুমান বলবো। তাহলে এখন দেখো, লোকটি হয় ভীরু না হয় মূর্খ। এরপর আমি অপ্রধান আশ্রয় বাক্যে কি লিখলাম? লোকটি নয় ভীরু, অর্থাৎ লোকটি ভীরু নয়, তার মানে আমরা স্বীকার করছি কি লোকটি ভীরু না। হ্যাঁ, তাহলে সে কি? মূর্খ। অর্থাৎ দুটো বিকল্পের এখানে একটাকে আমি বলছি লোকটি ভীরু না, তাহলে সে একটা হতে পারে, ভীরু না হলে সে মূর্খ হতে পারে। অর্থাৎ যুক্তিবিদ মিল কি বলেছিলেন? একসাথে একাধিক বিকল্প কিন্তু কি হতে পারে না? সত্য বা একসাথে মিথ্যা হতে পারে না। একটা সত্য হলে একটা মিথ্যা বলে, অর্থাৎ একটাকে যদি আমি স্বীকার করে নিই আরেকটা অবশ্যই আমার কি অস্বীকার করা লাগবে। অর্থাৎ একটা স্বীকার করা নেওয়া মানে কি একটার অস্তিত্ব আছে, মিনস তার মধ্যে অন্যটার কিন্তু কি নেই, অন্যটাকে অস্বীকৃতি জ্ঞাপন করছে। তাহলে আমি এখানে বলছি লোকটি ভীরু না, তার মানে লোকটি কি? মূর্খ। এবার আসো, এটা যদি আমি প্রতীকের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে? লোকটি হয় ভীরু না হয় মূর্খ, এটা হচ্ছে প্রথম বিকল্প। আর এটা হচ্ছে শেষ বিকল্প, যেটা প্রথম বিকল্প। তো লোকটি হয় ভীরুকে আমি পি দ্বারা প্রকাশ করলাম, মূর্খকে কি দ্বারা প্রকাশ করলাম? কিউ দ্বারা। অর্থাৎ আর ভ্যালটা হচ্ছে কি আমার বৈকল্পিক বাক্যের সিম্বল, যেটা ভ্যাল বলি আমরা। তাহলে কি লোকটি হয় ভীরু না হয় মূর্খ, এই বাক্যটিকে যদি আমি সংক্ষেপ করে বলি তাহলে আমি যুক্তি প্রতীকের সাহায্য নিয়ে থাকি বা প্রতীকের আশ্রয় নিই। তখন প্রতীকের আশ্রয় নেওয়ার ফলে আমি এটাকে সংক্ষেপ করে ফেললাম। তাহলে কি করলাম? যেহেতু এটা বৈকল্পিক যুক্তি বাক্য তাহলে এটা ভ্যাল সিম্বল থাকবে। তাহলে আমি কি বলবো? ভি পি ভ্যাল কিউ। এর প্রধান আশ্রয় বাক্য আসো, লোকটি নয় ভীরু, অর্থাৎ লোকটি ভীরু না, অর্থাৎ এখানে নেগেশন বোঝাচ্ছে, লোকটি ভীরু নয়।
না বোধক বুঝাইলে আমরা কি প্রকাশ করি, নেগেশন সাইনটা আমরা ইউজ করি। অর্থাৎ প্রথম বিকল্পটা এখানে আমি স্বীকার করছি না, অর্থাৎ না বলছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা পি নয়, অর্থাৎ ভীরু নয়। তাহলে সে কি হবে, যেহেতু সে ভীরু না তার মানে সে কি, মূর্খই হবে। সুতরাং সে মূর্খ, অর্থাৎ কিউ দ্বারা আমরা প্রকাশ করলাম। এটা হচ্ছে গেল বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা, এবং আমরা উদাহরণটা এমনিও দেখিয়েছি, ভাষার মাধ্যমে দেখিয়েছি, আবার এটা প্রতীকের মাধ্যমে আমরা দেখিয়েছি। ঠিক আছে, এরপর আসো, যদি এটার যে কিছু বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের কিন্তু আসলে কিছু নিয়ম আছে। আমরা এখন সেই নিয়মের মধ্যেই যাব। ঠিক আছে, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়মাবলীর মধ্যে আমরা এখন যাব বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়মাবলী। হ্যাঁ, এখন দেখো বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানে আমরা কি বলছিলাম, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়মটা হচ্ছে কি, প্রধান আশ্র বাক্যের যে কোনো একটি বিষয়কে অস্বীকার করলে অপরটিকে স্বীকার করা যায়। এটার নিয়মে কি বলা আছে, প্রধান আশ্র বাক্যের যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করলে অপরটিকে স্বীকার করা যায়, অপরটিকে স্বীকার করা যায়। অর্থাৎ নিয়মটা হচ্ছে কি, প্রধান আশ্র বাক্যের আমরা জানি কি, প্রধান আশ্র বাক্যটা সবসময় খেয়াল রাখবা, যেই সহানুমানটার কথা বলা হয়, আমি যদি সেটা প্রাকল্পিকের ক্ষেত্রে ধরি, হ্যাঁ, তখন কিন্তু প্রধান আশ্র বাক্যটা অবশ্যই প্রাকল্পিক বাক্য থাকবে। ঠিক বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের ক্ষেত্রেও প্রধান আশ্র বাক্যটা কিন্তু কি থাকবে, বৈকল্পিক বাক্য থাকবে। তাহলে এখানে কি, প্রধান আশ্র বাক্যটাই কিন্তু আমাদের এখানে মেইন। এটা থেকে যখন আমরা অপ্রধান আশ্র বাক্যে যাব বা সিদ্ধান্তে কি করব, সেগুলো কিন্তু আসলে নিয়মে বলা থাকে। এখন এখানে নিয়মে বলছে, প্রধান আশ্র বাক্যের যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করলে অপরটিকে স্বীকার করা যায়। আমরা জানি একটা বৈকল্পিক বাক্যে দুটো অপশন আছে এখানে, অর্থাৎ দুটো বিকল্প আছে। দুটো বিকল্পের একটাকে আমি কি করব, অস্বীকার করতে হবে, এরপর অপরটিকে স্বীকার করব। এখানে কিন্তু বলা হয়নি প্রথমে স্বীকার করব এরপর অস্বীকার করব, সেটা না। অর্থাৎ যেহেতু এখানে বলা আছে, সরাসরি বলে নাই, কিন্তু আবার এটা সরাসরির মতোই অনেকটা। অর্থাৎ যে কোনো একটি বিকল্প, একটা বিষয় কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই যে আমি কি প্রথম বিকল্পটাকে অস্বীকার করব নাকি শেষের বিকল্পটিকে অস্বীকার করব, সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই। যে কোনো একটি বিকল্প তোমার পছন্দ মতো, হ্যাঁ, কিন্তু যে কোনো একটা বিকল্পকে তোমাকে প্রথমে কি করতে হবে, অস্বীকার করতে হবে। প্রথমে অস্বীকার করা মানে বোঝাচ্ছে অপ্রধান আশ্র বাক্যে গিয়ে যে কোনো একটা বিকল্পকে আমাকে কি করতে হবে, অস্বীকার করতে হবে। এরপর সিদ্ধান্তে গিয়ে বাকি যেই বিকল্পটা থাকবে সেটাকে আমি কি করব, স্বীকার করে নিব। এখন আসো, আমি যদি নিম্নোক্ত যে উদাহরণ আমি দেখিয়েছি সেটার সাথে আমি মিলিয়ে দেখি, কি বলা হচ্ছে, প্রধান আশ্র বাক্যের যে কোনো একটি বিকল্পকে, অর্থাৎ যে কোনো একটা, আমি এখানে কিন্তু প্রথম বিকল্পকে অস্বীকার করে নিয়েছি, তাই না? নিয়ম অনুযায়ী প্রধান আশ্র বাক্যের যে কোনো একটা বিকল্প, আমাকে কিন্তু বলা হয় না যে তুমি কি প্রথম বিকল্পটাকে নিবা নাকি শেষের বিকল্পটাকে নিবে, আমাকে বলা হয়েছে যে কোনো একটি বিকল্প। এই জন্য আমি প্রথমে চুজ করেছি কি, আমার পছন্দ ছিল আমি প্রথম বিকল্পটাকে অস্বীকার করব। তাহলে আমি কি লিখলাম, লোকটি নয় ভীরু। এরপর প্রথম বিকল্পটাকে আমি অস্বীকার করার পর আর বাকি থাকে কি, মূর্খতা। অর্থাৎ শেষের সিদ্ধান্তে গিয়ে আমি বাকিটিকে কি করলাম, স্বীকার করে নিলাম। অর্থাৎ প্রথমে আমাকে অস্বীকার করতে হবে, এরপর কি করতে হবে, স্বীকার করতে হবে। কিন্তু তুমি প্রথমে কাকে অস্বীকার করবে, কোন অংশটিকে স্বীকার বা অস্বীকার করবে, সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই। নির্দিষ্ট করা আছে কোন বিষয়টা, অর্থাৎ প্রথমে তোমাকে অস্বীকার করে নিতে হবে, অর্থাৎ একটা বিকল্পকে তোমাকে প্রথমে অস্বীকার করে নিতে হবে, এরপর পরের যে বিকল্পটি আছে সেটিকে স্বীকার করে নিতে হবে। এখন আমি এটা কি করলাম, আমি এটাকে একটু আমার মতো করে লিখলাম। আমি আরেকটু যদি অন্যভাবে লিখি তাহলে কি লিখবো,
লোকটি নয় মূর্খ। হ্যাঁ, অর্থাৎ আমি সেই অংশটিকে অস্বীকার করলাম। তাহলে কি করব, লোকটি যেহেতু মূর্খ না, তার মানে সে কি হবে, ভীরু হতে পারে। অর্থাৎ প্রথম অংশ যে কোনো একটা অংশে আমি এখানে দ্বিতীয় অংশটিকে অস্বীকার করলাম, তাহলে আর বাকি যে অংশটুকু আছে বা যে বিকল্পটি আছে সেটাকে আমাকে কি করতে হবে, স্বীকার করে নিতে হবে। তাহলে আমি কি লিখব, লোকটি নয় মূর্খ, তার মানে সে কি, লোকটি কি, ভীরু। হ্যাঁ, লোকটি হয় ভীরু। স্বীকার অস্বীকার মানে এখানে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, আমরা জানি স্বীকার করে নেওয়া মানে কোনো একটা বিষয়কে কি করা, এখানে মেনে নেওয়া, অর্থাৎ এটার অন্তর্ভুক্ত না সেটা একটু বোঝানো হয়। তাহলে এখানে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়েছে, প্রথম প্রধানাস্ত্র বাক্যের সিদ্ধান্তে গিয়ে কি করা হয়েছে, স্বীকার করে নেওয়া হয়েছে। তাহলে এই যদি বাক্যটা আমরা রাখি তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রতীকটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না, প্রতীকী দৃষ্টান্তটাও। তাহলে আমাদের প্রধানাস্ত্র বাক্যটা তো ঠিক থাকবে, পি ভ্যাল কিউ। এখন আমি প্রধানাস্ত্র বাক্যে কি বললাম, লোকটি নয় মূর্খ, অর্থাৎ আমি যদি এই অংশটিকে যদি পি ধরি, এই অংশটিকে যদি কিউ ধরি, তাহলে আমার কি হচ্ছে, প্রধানাস্ত্র বাক্যে আমি কি করলাম, লোকটি নয় মূর্খ, অর্থাৎ লোকটি কিউ নয়, সেটা বুঝাচ্ছি তো। তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু বিকল্পটা চেঞ্জ হয়ে যাবে। সিদ্ধান্তে কি করলাম, লোকটি হয় ভীরু, অর্থাৎ প্রথম অংশটা। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, লোকটি হয় ভীরু মানে এটাকে স্বীকার করে নেওয়া, অর্থাৎ পি। এইগুলো আমাদের প্রাথমিক একটা বিষয়, এভাবে আমরা করতে পারি। অর্থাৎ তোমরা খেয়াল রাখবা, এখানে কিন্তু কোন অংশটিকে, অর্থাৎ কোন বিকল্পকে তুমি স্বীকার বা অস্বীকার করবে প্রথমে সেটা বলা হয়নি। এখানে তোমাকে শুধুমাত্র বলা হয়েছে তুমি প্রধানাস্ত্র বাক্যের যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করবে, এরপর সিদ্ধান্তে গিয়ে অপর অংশটিকে তুমি কি করবে, স্বীকার করে নিবে। তাহলে তোমার কিন্তু নিয়মটা ফলো করা হয়ে যাবে, তো তুমি নিয়মটা মেনে এভাবে করলেই হবে। কিন্তু এই নিয়মটা আমরা যে এখন নিয়মটা লিখলাম, এই নিয়মটা আসলে কি, যুক্তিবিদ মিল এই নিয়মটা অস্বীকার করেন, অর্থাৎ উনি এই নিয়মটিকে সমর্থন করেন। এটা হচ্ছে যুক্তিবিদ মিলের সমর্থন অনুযায়ী নিয়মটা সমর্থন, উনি এই নিয়মটিকে সমর্থন করেন। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন কি, বৈকল্পিক যুক্তি বাক্যের বিকল্পগুলো সবসময় পরস্পর বিরোধী নয়, অর্থাৎ এদের একটি অংশ মিথ্যা হলে অন্য অংশটি সত্য হয়, অর্থাৎ পরস্পর বিরোধী নয়। একটি অংশকে যদি আমরা মিথ্যা বলে ধরে নিই, তখন সেই ক্ষেত্রে অন্য অংশটি অবশ্যই কি হবে, সত্য হবে। অর্থাৎ পূর্বগ বলা হচ্ছে, অর্থাৎ পূর্বগ বলছি আমরা কি, প্রথম অংশটি কত, পূর্বগ যদি মিথ্যা হয়, হ্যাঁ, তাহলে অনুগ সত্য হবে। আবার অনুগ মিথ্যা হলে কি, পূর্বগও সত্য হবে। অর্থাৎ এখানে নির্দিষ্ট করা নেই তুমি কি পূর্বগকে মিথ্যা বলে ধরে নিবে নাকি অনুগকে মিথ্যা বলে ধরে নিবে, সেটা কিন্তু এখানে বলা হয়নি। এখানে বলা হচ্ছে তোমাকে যে কোনো একটা অংশকে তুমি মিথ্যা বলে ধরে নিবে, তাহলে বাকি অংশটা তোমার অটোমেটিক সত্য হবে। কিন্তু আধুনিক যুক্তিবিদ জোসেফ মনে করেন, বৈকল্পিক সহানুমানের যে এটা যে অস্বীকৃতি ভিত্তিক যে স্বীকৃতির মতো স্বীকৃতি ভিত্তিক অস্বীকৃতিকেও আসলে উনি বলছেন কি, এই নিয়মটা আমি প্রধানাস্ত্র বাক্যের দুটি বিকল্পে প্রধান বিকল্পটিকে স্বীকার করে সিদ্ধান্তে প্রধানাস্ত্র বাক্যের অপর বিকল্পটিকে অস্বীকার করতে পারবো। তাহলে এটাকেও আমি করতে পারি। অর্থাৎ উনি বলছেন এটা আমরা যে নিয়মটা করেছি সেটা হলো কি, প্রথম প্রধানাস্ত্র বাক্যের যে কোনো একটা বিকল্পকে আমি অস্বীকার করে নিলাম। এখন যুক্তিবিদ জোসেফ বলেন, কেন আমি যে কোনো একটা বিকল্পকে অস্বীকার না করে যে কোনো একটা বিকল্পকে আমি প্রথমে অস্বীকার করে নিলে অসুবিধা কোথায়, স্বীকার করে নিলেও সেটা কিন্তু কোনো অসুবিধা হবে না। ওনার কথা হচ্ছে, ওনার মত অনুযায়ী আমরা যদি লিখতে পারি, এটা হচ্ছে মিলের এই নিয়মটা মিল সমর্থন করেন। উপরোক্ত নিয়মটি যুক্তিবিদ মিল সমর্থন করেন। কিন্তু আধুনিক যুক্তিবিদ জোসেফ মনে করেন, আমরা একটু লিখি এটা, কিন্তু আধুনিক যুক্তিবিদ জোসেফ মনে করেন
যেখানে প্রধানাস্ত্র বাক্যে যেখানে প্রধান আশ্রবাক্যের দুটি বিকল্প থাকবে, তো এখানে আমরা জানি দুটি বিকল্পে প্রথম বিকল্পটিকে স্বীকার করে, দুটি বিকল্পে প্রথম বিকল্পটিকে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে অস্বীকার করা যায়। উনি বলছেন কি, আধুনিক যুক্তিবিদ জোসেফ মনে করেন কি, যেখানে প্রধান আশ্রবাক্যের দুটি বিকল্পের প্রথম বিকল্পটিকে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে অস্বীকার করা যায়। অর্থাৎ আমরা আগের নিয়মে কি পেয়েছিলাম, দেখো দুটো নিয়মের মধ্যে ডিফারেন্স কোথায়। প্রথম নিয়মে আমি যেই যুক্তিবিদ মিল যেই নিয়মটি সমর্থন করেছিলেন সেটাতে বলা ছিল যে কোনো একটি বিকল্পকে প্রথমে আমি অস্বীকার করব, এরপর স্বীকার করে নিব। কিন্তু যুক্তিবিদ জোসেফ মনে করেন এটা যদি হয় যে অস্বীকৃতি ভিত্তিক স্বীকৃতি যদি আমরা করে থাকি, আগে অস্বীকৃতি জ্ঞাপন করে আমরা স্বীকৃতি যদি জ্ঞাপন করি, তাহলে প্রথমে স্বীকৃতি জ্ঞাপক অস্বীকৃতি মূলক বৈকল্পিক সহানুমানটা কেন করা যাবে না। উনি বলছেন সেটা, অর্থাৎ প্রথমে আমরা স্বীকার করে নিব, এরপর অপর বিকল্পটিকে আমরা অস্বীকার করতে পারি। এখন তাহলে একটা ওনার কথা অনুযায়ী একটা আমি উদাহরণ দিই। দেখো, যেমন ছেলেটি হয় মেধাবী অথবা দুর্বল। তাহলে ওনার নিয়ম অনুযায়ী আমি প্রধান আশ্রবাক্যে কি করব, ছেলেটি হয় দুর্বল বা ছেলেটি হয় সুন্দরী, ছেলেটি হয় মেধাবী অথবা দুর্বল। সুতরাং আমি এখানে এটা লিখলে তোমরা বুঝতে পারবে না, আমি দুটো একসাথে লিখে দিই। সুতরাং ছেলেটি নয় কি দুর্বল। তাহলে এখানে দেখো, ছেলেটি হয় মেধাবী অথবা দুর্বল, ছেলেটি হয় মেধাবী, সুতরাং ছেলেটি নয় দুর্বল। এখন দেখো, ছেলেটি নয় দুর্বল, ছেলেটি হয় মেধাবী, ছেলেটি নয় দুর্বল, এটা কিন্তু আসলে দুটো বিষয় দুরকম। অনুবাদে এখানে আসলে স্বীকার করার জন্য স্বীকার করে নেওয়া। অর্থাৎ এখানে আমি যদি বলি এই জিনিসটা যদি আমরা করি, এটা যদি আমি এভাবে না লিখে যদি আমি বলি ছেলেটি স্কুলে গিয়েছে অথবা বাড়িতে, কিছু বিষয় আছে না যে একটা বিকল্প যদি হয় বাস্তবে আসলে রিলেট করে, যদি বাস্তবে থাকে, আর একটা বিষয় একটা দুটো বিষয় যদি একটা আরেকটার সাথে পরস্পর রিলেটেড হতে পারে, সম্পর্কযুক্ত। অর্থাৎ আমি যদি এখানে এই জায়গাতে যদি আমি লিখি ছেলেটি হয় স্কুলে গিয়েছে না হয় বাড়িতে, তাহলে আমি কি লিখলাম, ছেলেটি স্কুলে গিয়েছে, অর্থাৎ আমি প্রথমে স্বীকার করে নিলাম ছেলেটি স্কুলে গিয়েছে। তাহলে ছেলেটি কি নয়, ছেলেটি বাড়িতে নেই, তাই না? স্কুলে গিয়েছে তার মানে কি, সে বাড়িতে নেই। এভাবে লিখলে যদি আমি লিখি তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে কি, অর্থাৎ ছেলেটি স্কুলে চলে গেছে তার মানে কি, সে বাড়িতে নেই। এই ধরনের বিষয়গুলো আমার ঠিক আছে, কিন্তু
আমারও কথা, অর্থাৎ যে কোনো বিকল্পের দুটো বিকল্পকে আমরা যদি একটাকে প্রথমে যদি অস্বীকার করে পরের অংশটাকে যদি আমি স্বীকার করে নিতে পারি, এই জিনিসটাও কিন্তু আসলে ভুল নেই। হ্যাঁ, যে জোসেফ যেটা মনে করেন আমার মনে হয় সেটাও তো ঠিক। আমি প্রথম পূর্বকটিকে যদি আমি যদি স্বীকার করে নিয়ে পরের অংশটিকে যদি আমি অস্বীকার করি, সেক্ষেত্রেও কিন্তু কিনা এটাকে উনি স্বীকৃতিমূলক অস্বীকৃতি বলছেন। কিন্তু এটাকে অনেক সময় আমাদের নিয়ম অনুযায়ী যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমি অনুপপত্তি হিসেবেই ধরে নিতে হবে। অর্থাৎ এই যে অনুপপত্তি আছে, অর্থাৎ একটা বিকল্পকে যদি আমি স্বীকার করে যদি অন্যটাকে যদি আমি অস্বীকার করি, এটা আমার যুক্তিবিদ্যার ভাষায় অর্থাৎ মিলের যে নিয়মটি সমর্থন করেছে, সেই নিয়মটিকে আসলে আমাদের বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম হিসেবে ধরে নিতে হবে, এবং এইটিকে আমাদের কি ধরে নিতে হবে? অনুপপত্তি হিসেবে। হ্যাঁ, এরকম যদি আমরা করি, অর্থাৎ আমরা যদি প্রধানাস্ত্র বাক্যের একটি বিকল্প অপ্রধানাস্ত্র বাক্যে অস্বীকার করে যদি সিদ্ধান্তে অন্য বিকল্পকে স্বীকার করতে হয়, এটা হচ্ছে আমাদের নিয়ম। অর্থাৎ বিপরীত ক্রমে আমরা কখনোই করতে পারবো না। অর্থাৎ প্রথম অংশটিকে আমরা স্বীকার করে প্রধানাস্ত্র বাক্যে একটি বিকল্পকে স্বীকার করে অন্যটিকে অস্বীকার আমরা করতে পারবো না। তখন সেক্ষেত্রে কি হবে? স্বীকৃতিমূলক অনুপপত্তি, বিকল্প স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটবে। তাহলে আমরা বলতে পারি কি, এই যে উপরোক্ত জোসেফ যে নিয়মটি মনে করেন, হ্যাঁ, সেটাকে আমরা বলতে পারি উপরোক্ত নিয়মানুসারে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের বিকল্প স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটেছে। অর্থাৎ আমরা যাই বলি না কেন, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের যে প্রথম নিয়মটি লিখলাম, এটাই আমাদেরকে ফলো করতে হবে। অর্থাৎ যে কোনো একটি বিকল্পকে প্রথমে অস্বীকার করে তারপর অন্য বিকল্পটিকে আমাদের স্বীকার করতে হবে যদি এটার ব্যতিক্রম আমরা করতে যাই। অর্থাৎ প্রথম বিকল্পকে, যে কোনো একটা বিকল্পকে আমরা স্বীকার করে নিয়ে এরপর যদি অস্বীকার করতে যাই, তখনই এটা কিন্তু অনুপপত্তি ঘটবে। সেই অনুপপত্তিটার নাম কি? বিকল্প স্বীকৃতিমূলক অনুপপত্তি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা আজকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়মাবলী, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা, বৈকল্পিক যুক্তি বাক্যের সংজ্ঞা, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এগুলো থেকে আশা করি আমরা বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান কি, এটার নিয়মাবলীগুলো আমরা জানতে পারবো, এবং আমরা পরীক্ষায় আমাদের এই বিষয়ে আমরা উত্তর দিতে পারবো। এবং বাসায় আশা করি তোমরা পড়াশোনা করবে নিয়মিত, এবং নিয়মিত পড়াশোনা করবে, এবং পরীক্ষা কখন হবে না হবে এসব আমরা আসলে ভাববো না। আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের যে সিলেবাসটা আছে সেটা আমাদের কমপ্লিট করতে হবে। অর্থাৎ ক্লাসের পড়াগুলো আমাদের ক্লাসে, আমি যে এখন প্রথম বর্ষ বলো বা দ্বিতীয় বর্ষ বলো, অর্থাৎ যে ইন্টারমিডিয়েট আমি হায়ার সেকেন্ডারিটা পড়ছি, হ্যাঁ, এটার যে আমার যে কোর্সগুলো আছে সেগুলো আমাকে কি করতে হবে? সম্পন্ন করতে হবে। সেটা পরীক্ষা আজ হোক বা কাল হোক, আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা বাসায় এগুলো কিন্তু অনুশীলন করে নিজেদের এগুলো শেষ করে নিবে। এগুলো যেখানে যেখানে তোমাদের অসুবিধা আছে তোমরা বারবার আশা করি ভিডিওটি তোমরা ফলো করবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে জানানোর, অর্থাৎ তোমাদেরকে কিছু হেল্প করা। আমি বলবো না যে আমি সব জানি, কিন্তু তোমাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করেছি। আশা করি তোমরা আমার এই কষ্টটুকু বা পরিশ্রমটুকু থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।